তো হ্যালো, আমি তোমাদের স্বাগত জানাচ্ছি কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের লাস্ট ক্লাস, মোস্ট প্রবাবলি কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের এই ক্লাসটাই লাস্ট হতে চলেছে, কারণ আমি আগের লেকচারেই বলেছিলাম যে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের আমাদের খুব একটা বড় পার্ট বাকি নেই। তো যে পার্টটা বাকি আছে আমরা সেটুকু করব, আর কিছু টাইপের আমরা শর্ট কোয়েশ্চেন্স দেখব যেগুলো সাধারণত এই পার্ট থেকে এসে থাকে ইকুইলিব্রিয়ামের। বাকি আমরা আশা করব যে তোমরা সকলে আগের দুটো ভিডিও দেখে এসছো, অথবা যে পার্টগুলো পড়ানো হয়ে গেছে সেই পার্টগুলো যেখান থেকেই হোক পড়ে এসছো, না হলে পরে এই ভিডিওতে তোমরা কিছু বুঝতে পারবে না। তো শুরু করা যাক আজকের লেকচার। তো আগের দিন আমি যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করা যাক। আগের দিন আমি কেপি আর কেসি এর মধ্যে সম্পর্ক বলেছিলাম যে কেপি ইকুয়ালস টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল্টা এন হয়ে থাকে, যেখানে ডেল্টা এন হলো টোটাল নাম্বার অফ মোলস অফ প্রোডাক্ট গ্যাস মাইনাস total number of moles of reactant gas। তো আগের দিনে আমি বলেছিলাম যে Kp equals to Kc RT to the power delta n হয়, এখানে delta n হলো total number of moles of product gas আর মাইনাস total number of moles of reactant gas। আচ্ছা, গ্যাস কেন বলছি আশা করি সকলে জানো, কারণ কেপি কি জিনিস, kx কি জিনিস। কেপি হলো যখন কেপি হলো এমন একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যখন আমরা যে অ্যাক্টিভ মাসটা আছে ওটা পার্শিয়াল প্রেসার নিচ্ছি। কেসি হলো যখন অ্যাক্টিভ মাসটাকেই আমরা মোলার কনসেন্ট্রেশন নিচ্ছি, আর কেএক্স হলো যখন অ্যাক্টিভ মাসটাকে আমরা মোল ফ্র্যাকশন নিচ্ছি। তো কেপি জিনিসটা পার্শিয়াল প্রেসারের জন্য হয়, আর পার্শিয়াল প্রেসার কেবলমাত্র গ্যাসেসের ক্ষেত্রেই পসিবল, সলিড আর লিকুইডের ক্ষেত্রে পসিবল নয়। তো যখন কেপি আর কেসির মধ্যে সম্পর্ক বলবো তখন শুধুমাত্র গ্যাসেসের ক্ষেত্রেই এটা বের করা পসিবল, সলিড কোনো সাবস্টেন্স থাকলে পরে ওটা এর মধ্যে ধরা হবে না। লাইক যদি এরকম থাকে যে এ গ্যাস প্লাস বি, এটাও গ্যাস, রিঅ্যাক্ট করছে, রিঅ্যাক্ট করে রিভার্সিবল রিঅ্যাকশন, অবশ্যই রিভার্সিবল রিঅ্যাকশন, সি সলিড উৎপন্ন করছে। এখানে যদি কেপি আর কেসির মধ্যে সম্পর্ক বের করতে বলে তাহলে কেপি ইকুয়ালস টু কেসি টু দি আরটি টু দি পাওয়ার ডেল্টা এন হবে। ডেল্টা এন মানে কি? টোটাল নাম্বার অফ মোলস অফ প্রোডাক্ট গ্যাস। এখানে প্রোডাক্ট কি কোনো গ্যাস আছে? নেই। তো টোটাল নাম্বারস অফ মোলস অফ প্রোডাক্ট গ্যাস কি হবে যাবে? 0 হয়ে যাবে, মাইনাস টোটাল নাম্বার অফ মোলস অফ রিঅ্যাক্টেন্ট গ্যাস। এখানে 1 মোল এ আছে, 1 মোল বি আছে, মানে টোটাল 2 মোল রিঅ্যাক্টেন্ট গ্যাস আছে, -2। এর মানে ডেল্টা এন -2 হবে। তো এখানে যদি কেপি আর কেসি এর মধ্যে এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে আমরা যদি সম্পর্ক বের করি যেখানে সি একটা সলিড, তাহলে এটা উত্তর হবে কেপি ইকুয়ালস টু কেসি ইনটু আরটি টু দি পাওয়ার -2। তো কেপি আর কেসি এর মধ্যে সম্পর্ক বের করি আমরা আগের দিনে ক্লাসে শেষ করেছিলাম এবং বলেছিলাম পরের দিন আমরা কেপি কেএক্স এর মধ্যে সম্পর্ক বের করব। তো সেটা এখন আমরা শুরু করব। আমি দেখিনি তার আগে রেকর্ডিং ভালো চলছে কিনা। ফোকাস নিয়েছে, এবার এখানে আসা যাক, কেপি আর কেএক্স এর মধ্যে সম্পর্ক বের করব। তার আগে আমাদের আরেকবার রিকল করে নিতে হবে যে কেপি কেএক্স কি জিনিস। তো যেরকম বলেছিলাম যে কেপি কেবলমাত্র গ্যাসিয়াস সাবস্টেন্সের ক্ষেত্রে বের করা পসিবল, তো কেপি কেএক্স এর মধ্যে সম্পর্কটাও গ্যাসিয়াস সাবস্টেন্সের মধ্যে সীমাবদ্ধ। তো আমরা এরকম একটা রিঅ্যাকশন নেব যেখানে সবকিছুই গ্যাস, এ গ্যাস, বি গ্যাস রিঅ্যাক্ট করছে, রিভার্সিবল রিঅ্যাকশন, সি গ্যাস আর ডি গ্যাস উৎপন্ন করছে। এই রিঅ্যাকশনটার জন্য আমরা কেপি আর কেএক্স এর মধ্যে সম্পর্ক নির্ণয় করব, কার মধ্যে? কেপি এন্ড কেএক্স এর মধ্যে। ফার্স্ট আমরা লিখে নেব কেপি কি জিনিস। কেপি হলো পার্শিয়াল প্রেসার অফ প্রোডাক্ট গ্যাস
তাদের গুণফল বাই পার্শিয়াল প্রেসার অফ প্রোডাক্ট গ্যাস তাদের রিঅ্যাক্টেন্ট গ্যাস তাদের গুণফল। তো পার্শিয়াল প্রেসার অফ ডি টু দি পাওয়ার, আচ্ছা এটা এ এ বি বি করে নিই। আচ্ছা আমি রিঅ্যাকশনটা একটু ভুল লিখেছি, কোথায় গেল আমার পেন। রিঅ্যাকশনটা এরকম লিখবো না, এটা সব 1 মোল করে নিয়ে নিলাম, 1 মোল করে নেব না। এ এ গ্যাস, বি বি গ্যাস, ডি ডি, সি সি লিখবো না কারণ ছোট হাতে সি বড় হাতে সি একে দেখতে লাগে, ই ই গ্যাস। এই রিঅ্যাকশনটার জন্য আমরা কেপি কেএক্স এর মধ্যে সম্পর্ক ডিফাইন করব। আর কেপি আমরা লিখে নিয়ে আই, কেপি কি জানি, সেটা হলো পার্শিয়াল প্রেসার অফ টি টু দি পাওয়ার টি ইনটু পার্শিয়াল প্রেসার অফ ই টু দি পাওয়ার ই বাই partial pressure of A to the power A into partial pressure of B to the power B। আর কে এক্সটা কি জিনিস, এক্স মানে মোল ফ্র্যাকশন, তো মোল ফ্র্যাকশন অফ ডি টু দি পাওয়ার ডি, মোল ফ্র্যাকশন অফ ই টু দি পাওয়ার ই বাই মোল ফ্র্যাকশন অফ এ টু দি পাওয়ার এ into mole fraction of B to the power B। ওকে, এবার দেখো কেপি তো আমরা তাহলে লিখে নিলাম, কেপি কি এটা আমাদের কাজে লাগবে, আর কে এক্স কি এটাও আমাদের কাজে লাগবে, তো এটা আমরা লিখে রাখি। এবার আমাদের পার্শিয়াল প্রেসার জিনিসটা জানতে হবে। আমরা যদি এর আগে পড়ে থাকি পার্শিয়াল প্রেসার সম্পর্কে, তাহলে আমরা সকলেই জানবো যে পার্শিয়াল প্রেসার ইকুয়ালস টু টোটাল প্রেসার ইনটু মোল ফ্র্যাকশন হয়ে থাকে। কি যে পার্শিয়াল প্রেসার ইকুয়াল টু টোটাল প্রেসার ইনটু মোল ফ্র্যাকশন হয়ে থাকে। যদি আমি এই টোটাল যে সলিউশনটা আছে, মানে এই টোটাল যে রিঅ্যাকশনটা আছে, এটা টোটাল প্রেসারকে যদি আমি পি ধরে নিই, সলিউশন নয় রিঅ্যাকশনের টোটাল প্রেসার যদি আমি পি ধরে নিই, তাহলে পরে পার্শিয়াল প্রেসার অফ এ দাঁড়াবে টোটাল প্রেসার মানে পি ইনটু এক্স এ, মানে কি এক্স এ হলো মলিকিউল মোলার ফ্র্যাকশন অফ এ, মোল ফ্র্যাকশন অফ এ। পার্শিয়াল প্রেসার অফ বি এটা হবে টোটাল প্রেসার ইনটু মোল ফ্র্যাকশন অফ বি। পার্শিয়াল প্রেসার অফ সি এটা হবে টোটাল প্রেসার ইনটু মোল ফ্র্যাকশন অফ সি। পার্শিয়াল প্রেসার অফ ডি এটা হবে টোটাল প্রেসার ইনটু মোল ফ্র্যাকশন অফ ডি। এটা আমাদের কাজে লাগবে। সহজ কথায় কি করব, এই ইকুয়েশনটায় এখানে যে পার্শিয়াল প্রেসার যে ইকুয়েশনটা আছে, এখানে পার্শিয়াল প্রেসার অফ এ এর জায়গায় আমরা টোটাল প্রেসার ইনটু এক্স এ লিখবো, পার্শিয়াল প্রেসার অফ বি এর জায়গায় টোটাল প্রেসার ইনটু মোল ফ্র্যাকশন অফ বি লিখবো। এরকম ভাবে ভ্যালু পুট করতে থাকবো। তাহলে এখানে কেপি ইকুয়ালস টু পার্শিয়াল প্রেসার অফ ডি মানে কি টোটাল প্রেসার ইনটু মোল ফ্র্যাকশন অফ ডি টু দি পাওয়ার ডি। পার্শিয়াল প্রেসার অফ ই টু দি পাওয়ার ই মানে কি টোটাল প্রেসার ইনটু, আচ্ছা এটা সি নয় ই হবে, ভুল করে সি লিখে দিয়েছি। পার্শিয়াল প্রেসার অফ ই মানে কি টোটাল প্রেসার ইনটু মোল ফ্র্যাকশন অফ ই টু দি পাওয়ার ই হোল বাই partial pressure of A to the power A, total pressure into mole fraction of A to the power A, partial pressure of B to the power B, total pressure into mole fraction of B to the power B। এটাকে এবার একটু গুছিয়ে লিখি। এটা গুছিয়ে লিখলে এরকম আসবে
mole fraction of D to the power T, mole fraction of E to the power E, mole fraction of A to the power A, mole fraction of B to the power B। আর যদি প্রেসারের উপর পাওয়ার দিই আমরা, তাহলে এটার উপর যে পাওয়ার দাঁড়াবে D plus E minus A plus B, D plus E minus ব্র্যাকেটের মধ্যে আছে দেখুন এটা D plus E ব্র্যাকেটের মধ্যে minus A plus B, এটা ব্র্যাকেটের মধ্যে। দেখে চেনা চেনা লাগছে জিনিসটা। এই জিনিসটা কি mole fraction of D to the power D into mole fraction of E to the power E by mole fraction of A to the power A into mole fraction of B to the power B। এই জিনিসটাই তো kx আমরা পড়ে আসলাম, তাহলে এটা লিখতে পারি equals to kx into P to the power D plus E minus A plus B, D plus E minus A plus B, total mole number of product gas minus total mole number of reactant gas। এটাই তো ডেল্টা এন ছিল আমরা যেটা আগে পড়েছিলাম। তো ডেল্টা এন যেখানে কি টোটাল মোল নাম্বার অফ প্রোডাক্ট গ্যাস মানে ডি প্লাস ই মাইনাস টোটাল মোল নাম্বার অফ রিঅ্যাক্টেন্ট গ্যাস মানে এ প্লাস বি। তো এখান থেকে কি পেলাম আমরা, যে কেপি ইকুয়ালস টু কে এক্স ইন্টু টোটাল প্রেসার টু দি পাওয়ার ডেল্টা এন। এটা হলো কেপি আর কে এক্স এর মধ্যে সম্পর্ক। আচ্ছা, রেকর্ডিং চলছে আশা করি ভালো। চলছে। তাহলে আমরা একটু সামারাইজ করি জিনিসটাকে, কি কি পেলাম। জিনিসটাকে সামারাইজ করলে আমরা দেখতে পাবো কেপি ইকুয়ালস টু kc into RT to the power delta n equals to kx into total pressure to the power delta n, যেখানে delta n কি total mole number of product gas কেন, কারণ কেপি এর সঙ্গে সম্পর্ক বের করছি আর কেপি পার্শিয়াল প্রেসার কে বোঝাচ্ছে, মানে কেপি তে অ্যাক্টিভ মাস পার্শিয়াল প্রেসার হয়ে থাকে আর পার্শিয়াল প্রেসার গরমতে গ্যাসের সাবস্টেন্সের ক্ষেত্রে পসিবল। তো টোটাল মোল নাম্বার অফ প্রোডাক্ট গ্যাসই নিতে হবে মাইনাস টোটাল মোল নাম্বার অফ রিঅ্যাক্টেন্ট গ্যাস। এবার একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে স্কুলে, যে কখন কেপি ইকুয়ালস টু কেসি ইকুয়ালস টু কে এক্স হবে। খুবই সহজ উত্তর, ডেল্টা এন যদি 0 হয়ে যায় তাহলে আর টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 আর টোটাল প্রেসার টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। সেই ক্ষেত্রে কেপি ইকুয়াল টু কেসি ইকুয়ালস টু কে এক্স হয়ে যাবে। মানে এরকম কোনো যদি রিভার্সেবল রিঅ্যাকশন থাকে, অ্যাসিড রিঅ্যাকশন থাকে, যেখানে যে ডেল্টা এন এর ভ্যালু মানে টোটাল মোল নাম্বার অফ প্রোডাক্ট গ্যাস মাইনাস টোটাল মোল নাম্বার অফ রিঅ্যাক্টেন্ট গ্যাস এটা 0 হয়ে যাচ্ছে, তখন আমরা বলতে পারবো যে ওই রিঅ্যাকশনের কেপি কেসি আর কে এক্স এর ভ্যালু ইকুয়াল হবে, কারণ আর টু দি পাওয়ার ডেল্টা এন আর পি টু দি পাওয়ার ডেল্টা এন যে টার্মগুলো থাকবে ওইগুলো 1 এর সমান হয়ে যাবে আর 1 এর সাথে কিছু গুণ করলে সেটাই থেকে যায়। সো এই ক্ষেত্রে যে কেপি কেসি কে এক্স এর ভ্যালু হবে সেটা সেম হবে। যদি আমরা একটা উদাহরণের সাহায্যে দেখতে চাই তাহলে আমরা দেখাতে পারি যে কি উদাহরণ দেওয়া যায়। ওকে N2 plus O2 N2 gaseous plus O2 gas reversible 2NO এটাও গ্যাস। এটা যদি কেপি কেসি এর সম্পর্ক বের করি তাহলে কি আসবে, কেপি ইকুয়ালস টু কেসি ইনটু RT to the power delta n মানে টোটাল মোল নাম্বার অফ প্রোডাক্ট গ্যাস মানে 2 আর ডেল্টা
মানে আর মাইনাস টোটাল মোল নাম্বার অফ রিঅ্যাক্টেন্ট গ্যাস, এখানে 1 মোল এখানে 1 মোল, মানে টোটাল 2 মোল মাইনাস 2, তো Kc ইনটু RT টু দি পাওয়ার 0 যেটা হয়ে যাবে Kc, মানে Kp ইকুয়ালস টু Kc। Similarly Kb equals to Kx to the power Kx into total pressure to the power delta n, যেরকম আমি দেখালাম ডেল্টা n এর ভ্যালু কত আসবে, 0 আসবে, এর মানে p টু দি পাওয়ার 0 সামথিং টু দি পাওয়ার 0 1 হয়ে যায়, মানে Kx, এর মানে Kp equals to Kx, আবার সেটা equals to Kc। ঠিক আছে, এবার একটা হোমওয়ার্ক দিই তোমাদের, N2 plus gaseous plus 3H2 gaseous 2NH3 এটাও gaseous, find relation between Kp and Kc when reaction is at equilibrium। আচ্ছা, এটা 3 মার্কসের কোয়েশ্চেন। যদি 1 মার্কের কোয়েশ্চেন থাকতো তখন তো আমরা সহজেই Kp এর সঙ্গে Kc এর সম্পর্কটা বসিয়ে দিতাম এরকম ভাবে, RT টু দি পাওয়ার ডেল্টা n, ডেল্টা n মানে 2 মাইনাস 4। এটার উত্তর বলে রাখছি, Kp ইকুয়াল টু Kc ইনটু RT টু দি পাওয়ার মাইনাস 2 আসবে। কিন্তু এটা তোমাদেরকে নিজেদেরকে করতে হবে, আমি যেভাবে প্রপারলি লিখিয়েছি প্রপার ওয়েতে এসেছি, সেই প্রপার ওয়েতে তোমাদেরকে এটা করতে হবে। এই কোয়েশ্চেনটা মাঝে মাঝেই বোর্ডসে দেয়, ঠিক আছে? আমি ভাবছি আগে তোমাদেরকে পড়িয়ে নি পুরোটা, তারপর প্রবলেমসের দিকে যাবো, ছোট ছোট শর্ট কোয়েশ্চেনের দিকে যাবো। আচ্ছা, এবার আমি পড়াবো রিঅ্যাকশন কোশেন্ট। ব্যাপারটা জটিল কিছু না, আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট পড়েছি। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে কি হতো যে RF ইকুয়াল টু RB হয়ে যেত, মানে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হয়ে যেত। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কথা মনে করো, এটা ভুলে যাও, রেট অফ রিঅ্যাকশন কোশেন্ট ভুলে যাবো, হতো RF ইকুয়াল টু RB হয়ে যেত, মানে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হয়ে যেত। তখন আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু পেতাম, যে কনস্ট্যান্ট ভ্যালুটা ইকুয়াল হতো কিসের, d to the power d, e to the power e, a to the power a, b to the power b। এটা কি জিনিস, এটা হলো গিয়ে এই রিঅ্যাকশনের জন্য, রিভার্সিবলটা নিচে দিচ্ছি, লেখার জায়গা নেই। এই রিঅ্যাকশনের জন্য যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দেয় তা ফাইন্ড করতে বলে, তাহলে এটা হলো এই রিঅ্যাকশনের জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। প্রোডাক্ট অফ যে ইসে আছে তাদের উপযুক্ত পাওয়ার সহ, মানে প্রোডাক্ট গ্যাসের অ্যাক্টিভ মাস তাদের উপযুক্ত পাওয়ার সহ, আর যে রিঅ্যাক্টেন্ট গ্যাসের রিঅ্যাক্টেন্ট গ্যাসের অ্যাক্টিভ মাস তাদের উপযুক্ত পাওয়ার সহ তাদের গুণফল। তো এটা আমরা ইসেতে পড়েছিলাম, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট পড়ার সময় পড়েছিলাম যে RF ইকুয়াল টু RB হয়ে যায়, তো একটা কনস্ট্যান্ট ভ্যালু পাওয়া যায়, যেটার ফলে কি হয়, যেটা থেকে আমরা এই ফর্মুলাটা পাই, যেটা থেকে যে ইসে আছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আছে সেটা ফাইন্ড করা যায়। রিঅ্যাকশন কোশেন্ট আর কিছুই আলাদা না, রিঅ্যাকশন কোশেন্টের ক্ষেত্রে কেবলমাত্র RF ইকুয়াল টু RB হবে না। আর এটাকেও কে দ্বারা প্রকাশ করা হয় না, এটাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। সহজ কথায় বলতে গেলে, যদি কোনো একটা রিভার্সিবল রিঅ্যাকশন জাস্ট শুরু হয়েছে, মানে একটা রিভার্সিবল রিঅ্যাকশন জাস্ট হওয়া শুরু হয়েছে, আর তখন ইকুইলিব্রিয়াম পয়েন্ট অ্যাচিভ করেনি, মানে at a certain time after the reaction started, the ratio of the active masses of product and the
কি বলে রিঅ্যাক্টেন্ট ইজ দ্য রিঅ্যাকশন কোশেন্ট অফ দ্যাট রিঅ্যাকশন। সহজ কথায় ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যখন বলছে তখন RF ইকুয়াল টু RB হয়ে যায়, মানে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ইকুয়াল হয়ে যাচ্ছে, অর্থাৎ যে রিঅ্যাকশনটা আছে ওটা ইকুইলিব্রিয়ামে চলে আসছে, এর ফলে একটা আমরা কনস্ট্যান্ট পাচ্ছি যেটাকে আমরা বলছি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। শুধুমাত্র এখানে এটা কনস্ট্যান্ট হবে না, কারণ যে আমরা কি করছি এই ক্ষেত্রে রিঅ্যাকশন শুরু হওয়ার কিছুক্ষণ পরে, মানে ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করার আগেই একটা রেশিও নিয়ে নিচ্ছি যে অ্যাক্টিভ মাস অফ প্রোডাক্ট আর অ্যাক্টিভ মাস অফ রিঅ্যাক্টেন্টের, সেটাকে আমরা রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট বলছি। যদি সংজ্ঞা লিখতে চাও আমি বলছি, তোমরা লেখো the ratio between the active masses of product and reactant for the certain moment after starting the chemical equilibrium by their appropriate power known as reaction quotient। তো কি বলছে আমি একবার বুঝিয়ে দিই, আরেকবার বুঝিয়ে দিই। দ্য রেশিও বিটুইন অ্যাক্টিভ মাস অফ প্রোডাক্ট অ্যান্ড রিঅ্যাক্টেন্ট, এটা হলো প্রোডাক্ট এটা হলো রিঅ্যাক্টেন্ট। অ্যাক্টিভ মাস আর যে প্রোডাক্ট আর অ্যাক্টিভ মাস অফ প্রোডাক্ট বাই অ্যাক্টিভ মাস অফ রিঅ্যাক্টেন্ট, তাদের রেশিও মানে d টু দি পাওয়ার d e টু দি পাওয়ার e বাই a টু দি পাওয়ার a b টু দি পাওয়ার b এই রিঅ্যাকশনের জন্য আফটার ফর দ্য সার্টেন মোমেন্ট আফটার স্টার্টিং অফ এ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, মানে একটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম স্টার্ট হওয়ার কিছুক্ষণ পরেই, মানে তখনও অবধি ইকুইলিব্রিয়াম পয়েন্ট অ্যাচিভ করেনি, তার আগেই আমরা একটা রেশিও নিচ্ছি অ্যাক্টিভ মাস অফ প্রোডাক্ট আর অ্যাক্টিভ মাস অফ রিঅ্যাক্টেন্টের মধ্যে। তারপর কি বলছে অফ এ কেমিক্যাল রিঅ্যাকশন বাই দেয়ার অ্যাপ্রোপ্রিয়েট পাওয়ার। বাই দেয়ার অ্যাপ্রোপ্রিয়েট পাওয়ার মানে কি, যে d এর সাথে d আছে তো তার টু দি পাওয়ার d, d এর সাথে 3 থাকলে টু দি পাওয়ার 3, e এর সাথে e আছে টু দি পাওয়ার e, e এর সাথে 5 থাকলে টু দি পাওয়ার 5। তাদের অ্যাপ্রোপ্রিয়েট পাওয়ারে যে রেশিওটা পাচ্ছি ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করার আগেই, সেটাকেই আমরা রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট বলছি। এটা আর কিছুই না, খুবই সহজ জিনিস। এরপরে আমরা একটা প্রিন্সিপাল বলবো যেটাকে বলে লে চ্যাটেলিয়ার্স প্রিন্সিপাল। এটাকে অনেকে অনেকভাবে উচ্চারণ করে, এটাকে লা চ্যাটেলিয়ারের প্রিন্সিপালও বলে, এটাকে লে চ্যাটলিয়ার্স প্রিন্সিপালও বলে। উচ্চারণটা মেন না, বোঝাটা মেন আর বানানটা মেন। তো লে চ্যাটেলিয়ার্স প্রিন্সিপাল কি বলছে, খুবই সহজ জিনিস এটাও, যে যদি একটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম থাকে বা একটা যদি এমন রিভার্সিবল রিঅ্যাকশন থাকে যেটা ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করে গেছে, মানে কি একটা রিভার্সিবল রিঅ্যাকশন থাকবে যেটা ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করে গেছে, এবার বাইরে থেকে কোনোভাবে যদি ইকুইলিব্রিয়ামটাকে ব্রেক করা যায়, যে কোনো টাইপের ফিজিক্যাল চেঞ্জেস ঘটিয়ে যদি ইকুইলিব্রিয়ামটাকে ব্রেক করা যায়, তখন যে রিঅ্যাকশনটা আছে ওটা এগেইন ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করার জন্য হয় ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন করবে অথবা ফরওয়ার্ড রিঅ্যাকশন করবে। এটাকে লে চ্যাটেলিয়ার্স প্রিন্সিপাল বলছে। সহজ কথায় যদি একটা রিভার্সিবল রিঅ্যাকশনের ইকুইলিব্রিয়াম আমরা ব্রেক করে দিই কোনোভাবে, তাহলে ওটা আবার ইকুইলিব্রিয়াম পয়েন্ট অ্যাচিভ করার জন্য হয় ফরওয়ার্ড রিঅ্যাকশন করবে অথবা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন করবে। যদি আমরা ভাষায় লিখি তাহলে এরকম ভাবে লেখা যেতে পারে, when a reversible chemical reaction belongs at equilibrium, any one of the external factor ব্র্যাকেটে active mass, pressure কি P লিখছি, টেম্পারেচার T লিখছি, pressure and temperature, when change the equilibrium of system will break and the reaction will progress towards
the direction where it can achieve further equilibrium. এই জিনিসটাকে বৈজ্ঞানিক ভাষায় বোঝার আগে একটুখানি সাধারণ ভাষায় বুঝি। ধরো তুমি জীবনে খুব সফলতা লাভ করেছো, ঠিক আছে, সফলতা লাভ করেছো, তোমার কাছে টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সবকিছু আছে, তুমি এখন লাইফে স্টেবল। এর মানে কি তুমি সাম্যাবস্থায় আছো, তুমি ইকুইলিব্রিয়াম পজিশনে আছো, মানে তোমার সবকিছু সেটেল হয়ে গেছে, ইউ আর সেটেলড ইন লাইফ, তুমি ইকুইলিব্রিয়াম পজিশনে চলে এসেছো লাইফের, মানে তুমি সাম্যাবস্থায় চলে এসেছো, তোমার লাইফে কোনো ঝঞ্ঝা ঝামেলা কিছু নেই, লাইফ স্মুথলি কাটছে, ধরে নাও। এবার কোনো একটা কারণে বাই এনি চান্স ধরো তুমি শেয়ার মার্কেটে লোভী হয়ে গিয়ে তুমি নিজের সমস্ত টাকা লাগিয়ে দিলে অ্যান্ড তুমি সেটা হেরে গেলে। তো কি হলো, তোমার ইকুইলিব্রিয়াম পজিশন ব্রেক হয়ে গেল। কি হলো, ইকুইলিব্রিয়াম পজিশন ব্রেক হয়ে গেল, মানে তোমার জীবনে যে সেটেলমেন্টটা ছিল, যে সাম্যাবস্থাটা ছিল, সেটা ব্রেক হয়ে গেল। তখন তুমি কি করবে? আশা করি বসে থাকবে না, তখন তুমি আবার সেই জায়গায় পৌঁছানোর চেষ্টা করবে, আবার তোমার জীবনটাকে সাম্যাবস্থা আনার চেষ্টা করবে বা সেটেল করার চেষ্টা করবে, এর মানে ইকুইলিব্রিয়ামে আনার চেষ্টা করবে। কেমিক্যাল রিঅ্যাকশন গুলোর ক্ষেত্রেও ঠিক সেম, যে কোনো একটা রিভার্সিবল রিঅ্যাকশনের ধরো ইকুইলিব্রিয়ামে আছে, any one of the external factor like active mass, pressure, temperature, মানে কোনো একটা এক্সটার্নাল ফ্যাক্টর যেটা চেঞ্জ করলে ইকুইলিব্রিয়ামটা ব্যাঘাত ঘটতে পারে, ইকুইলিব্রিয়ামটা ভাঙতে পারে, সেটা যদি আমরা চেঞ্জ করে দিই, আর যদি সিস্টেমের যে ইকুইলিব্রিয়াম পজিশন আছে ওটা ব্রেক করে যায়, দেন রিঅ্যাকশনটা সেই দিকেই আবার এগোবে যেদিকে গেলে পরে রিঅ্যাকশনটা ফার্দার ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করবে। মানে যদি ফরওয়ার্ড রিঅ্যাকশন করে ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করতে পারে তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশন করবে, যদি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন করে ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করতে পারে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন করবে, জাস্ট লাইক এনিওয়ানস লাইফ, জাস্ট লাইক এনি পারসন। রিঅ্যাকশনও ইকুইলিব্রিয়াম পজিশনে থাকতে পছন্দ করে, তো যদি কোনোভাবে তার ইকুইলিব্রিয়াম পজিশনকে আমরা চেঞ্জ করি, এনি এক্সটার্নাল ফ্যাক্টরকে চেঞ্জ করে দিয়ে, দেন রিঅ্যাকশনও সেদিকে দৌড়াবে, সেদিকে যাবে, সেদিকে অগ্রসর হবে যেদিকে গেলে পরে রিঅ্যাকশনটা এগেইন ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করতে পারবে। যদি একটা উদাহরণ দেখাই, SO2 ঠিক আছে, এটা হলো রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটা ধরে ইকুইলিব্রিয়াম পয়েন্ট অ্যাচিভ করে গেছে। এবার আমি কি করলাম, পাকামি মেরে আরেকটু 2SO3 যে গ্যাস, এটাও গ্যাস হবে, 2SO3 গ্যাস একটুখানি রিঅ্যাকশনটার মধ্যে অ্যাড করে দিলাম। তো কি হলো, যেখানে আমাদের যে রিঅ্যাকটেন্টের যে আমরা জানি তো ইকুইলিব্রিয়াম পজিশনে গেলে পরে রিঅ্যাকটেন্ট আর প্রোডাক্টের যে কনসেন্ট্রেশন থাকে সেটা কনস্ট্যান্ট হয়ে যায়। তো কি হলো, যখন রিঅ্যাকটেন্ট আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট হয়ে গেছে, ইকুইলিব্রিয়াম পজিশনে আছে, রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন সব একদম ইকুয়ালাইজ আছে, সবকিছু সমান হচ্ছে, ইকুইলিব্রিয়াম পজিশন অ্যাচিভ করে গেছে, তখন আমি কি করলাম, একটুখানি SO3 গ্যাস আর একটু অ্যাড করে দিলাম। তো তাতে কি হলো, যে প্রোডাক্টের কনসেন্ট্রেশন আছে সেটা বেড়ে গেল, সেটা আনএক্সপেক্টেডলি বেড়ে গেল, আর এটার কারণে সেটা আর কনস্ট্যান্ট থাকতে পারলো না, ইকুইলিব্রিয়াম ভেঙে গেল, আর সেই মুহূর্তে ইকুইলিব্রিয়াম ভেঙে গেল, ঠিক আছে। এবার ইকুইলিব্রিয়াম ভেঙে গেছে, এটা তো রিঅ্যাকশন চাইবে না, তো রিঅ্যাকশন এগেইন ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করার চেষ্টা করবে। তো কার কনসেন্ট্রেশন বেড়েছে, এখানে SO3 এর কনসেন্ট্রেশন বেড়েছে। তো SO3 কি করবে, এবার ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন করবে, SO3 ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন করবে, SO3 ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের হারটাকে প্রথমে বাড়িয়ে দেবে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের হারটাকে বাড়িয়ে দিয়ে 2SO2 আর O2 গ্যাস তৈরি করবে,
আর এগেইন রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনকে ইকুয়ালাইজ করে দেবে, আর এগেইন প্রোডাক্টের রিঅ্যাকট্যান্টের যে কনসেন্ট্রেশন সেটাকে কনস্ট্যান্ট করে দেবে। এর মানে যদি আমি এরকম একটা রিঅ্যাকশনে প্রোডাক্টের কনসেন্ট্রেশন কোনোভাবে বাড়িয়ে দিই তাহলে ওটা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন করবে আর এগেইন ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করবে, আর যদি রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন বাড়িয়ে দিই তাহলে ওটা ফরওয়ার্ড রিঅ্যাকশন করবে আর এগেইন ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করবে। এটাকেই বলা হয় লা চাটেলিয়ার্স প্রিন্সিপাল বা লে চাটেলিয়ার্স প্রিন্সিপাল, যা বলবে তোমরা। এবার কয়েকটা ওই ছোট ছোট এমসিকিউ টাইপের প্রশ্ন। আমাদের চ্যাপ্টার শেষ এখানে। ডিগ্রি অফ ডিসোসিয়েশন আছে, ওটা আমরা আয়নিকে পড়বো, এখানে পড়বো না। এটা করা যাক। CaCO3 সলিড, হিট দিচ্ছি, এটাকে ভেঙে যাচ্ছে CaO প্লাস CO2, CaO টা সলিড আর CO2 টা গ্যাস। এটা উৎপন্ন হচ্ছে, বলেছে কি এটার Kp আর Kc এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে। তো জানি Kp equals to Kc into RT to the power delta N, তাহলে Kc into RT to the power, এখানে 1 মোল 1 মোল 2 মোল মাইনাস 1 মোল 2 মোল মাইনাস 1 মোল মানে Kc into RT। তাই উত্তর হবে, তাই তো? একদম একদম তোমরা ভুল করেছো। কেন ভুল করেছো জানো? আমি বারবার বলেছি যে যখন আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট Kp Kc এর মধ্যে সম্পর্ক বের করব তখন সলিড আর লিকুইডকে আমরা গুরুত্ব দেব না, সলিড আর লিকুইডের অ্যাক্টিভ মাসকে আমরা পাত্তা দেব না। কেন? সলিড আর লিকুইডের পার্শিয়াল প্রেসার বলে কিছু হয় না, আর Kp কেবলমাত্র পার্শিয়াল প্রেসারেই হয়, কারণ Kp হলো তখনই নির্ণয় করা যায় যখন অ্যাক্টিভ মাসটাকে আমরা পার্শিয়াল প্রেসার হিসাবে নিই। তো এখানে ডেল্টা এন হবে, ডেল্টা এন আমি আগেও বলেছি ডেল্টা এন হলো যে প্রোডাক্ট গ্যাস আছে তাদের টোটাল মোল নাম্বার মাইনাস যে রিঅ্যাকট্যান্ট গ্যাস আছে, মানে কিছু নেই যেখানে সলিড আছে মাত্র, তো Kc into RT, এটা হবে উত্তর। বাই চান্স উত্তর মিলে গেছে দুদিক দিয়েই, কিন্তু উত্তরটা মিলবে না, মানে উত্তরটা অন্য কোনো রিঅ্যাকশন থাকলে মিলবে না, এখানে বাই চান্স মিলে গেছে আমি জানি। তো যে মিলবে না উত্তরটা সব সময় সেটা দেখানোর জন্য আমি আরেকটা রিঅ্যাকশন দেখি। সলিড আর ইয়ে চাইতো, লিকুইড চাইতো, ওকে এটা পারফেক্ট। 4NH3 5O2 reversible 4NO 6H2O। আগেরটা সলিডকে কনসিডার করলে উত্তর মিলে গেছিল, তো এবার আমরা একবার লিকুইডকে কনসিডার করে করব আর একবার লিকুইডকে কনসিডার না করে করব। তো লিকুইডকে কনসিডার করে করি, এখানে Kp equals to Kc into RT to the power delta N, delta N মানে এখানে লিকুইডকে কনসিডার করছি 10 মাইনাস 5 4 9, 10 মাইনাস 9 এর মানে Kc into RT to the power RT জাস্ট। আর লিকুইড কনসিডার করব না এবার আমরা, Kp equals to Kc into RT to the power delta N মানে অ্যাকচুয়াল delta N এর মিনিং যেটা, আর টোটাল মোল নাম্বার অফ প্রোডাক্ট গ্যাস অনলি গ্যাস 4 minus total mole number of reactant gas 4 plus 5 9 Kc into RT to the power minus 5। দেখো এখানে উত্তর কিন্তু সেম আসছে না, আর এটাই ঠিক উত্তর, কারণ এখানে আমরা ডেল্টা এন এর অ্যাকচুয়াল যে মিনিং সেটাকে ইউজ করেছি, গ্যাসিয়াস মলিকিউলগুলোকে কেবলমাত্র কনসিডার করেছি, লিকুইডকে কনসিডার করিনি। কেন করব না আমি হাজারবার বলছি যে কেপি হলো কখনই বের করা সম্ভব যখন আমরা অ্যাক্টিভ মাসকে পার্শিয়াল প্রেসার হিসেবে নেব, আর লিকুইড আর সলিডের পার্শিয়াল প্রেসার বলে কিছু হয় না, তো লিকুইড আর সলিড রিঅ্যাকশনে থাকলে ওটার মোল নাম্বার আমরা কনসিডার করব না। আর এটা ভুল উত্তর। দেখলে ইকুয়াল আসে না, ওটা বাই চান্স এসে গেছিল ইকুয়াল, আমি জানতাম ওটা ইকুয়াল আসবে অ্যাকচুয়ালি। এবার একটা ছোট্ট কোয়েশ্চেন,
এটা আমি আগেও করেছি আই থিঙ্ক। CO3 সলিড, তার দিচ্ছি CaO সলিড আর CO2 গ্যাস হয়ে যাচ্ছে। এটা 1 নম্বর। যদি আমি এটাকে ওপেন ভেসেলে করি তখন কি হবে, আর 2 নম্বর যদি এটাকে আমি ক্লোজড ভেসেলে করি তখন কি হবে। এটা আই থিঙ্ক আমি আগেও বলেছি যে ওপেন ভেসেলে করলে পরে যে গ্যাসটা উৎপন্ন হবে সেই গ্যাসটা মুক্ত হয়ে যাবে, এর ফলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন পসিবল হবে না, তো CaCO3 আবার উৎপন্ন হতে পারবে না, এর ফলে এটা কোনোদিনই ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করতে পারবে না। যদি ক্লোজ ভেসেলে করা হয় তাহলে গ্যাস মুক্ত হতে পারবে না, এর ফলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে, CaCO3 আবার উৎপন্ন হবে, রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন একটা টাইম পর নিতে একটা টাইম পর সেম হয়ে যাবে। প্রোডাক্ট আর রিঅ্যাকটেন্টের যে কনসেন্ট্রেশন সেটাও একটা টাইম পর যে কনস্ট্যান্ট হয়ে যাবে, তো ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করতে পারবে। সহজ কথা, যদি ওপেন ভেসেলে হয় তাহলে পরে গ্যাস বেরিয়ে যাবে, তো ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে না, এর ফলে এটা ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করতে পারবে না ওপেন ভেসেলে। আর ক্লোজ ভেসেলে যদি হয় তাহলে পরে গ্যাসটা বেরাতে পারবে না, মুক্ত হতে পারবে না, সেই রিঅ্যাকশনে আবার অংশগ্রহণ করে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন করবে আর এটা ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করতে পারবে। সহজ কথায় ক্লোজড ভেসেলেই কেবলমাত্র ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করা পসিবল। যে কোনো গ্যাসিয়াস রিঅ্যাকশনের ক্ষেত্রে যেগুলো রিভার্সিবল হবে, আর যদি ওপেন ভেসেল হয়ে থাকে তাহলে পরে গ্যাসিয়াস রিভার্সিবল রিঅ্যাকশন কোনো দিনও ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করতে পারবে না, কারণ গ্যাসগুলো মুক্ত হয়ে যাবে আর রিঅ্যাকশনটা বা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবেই না। আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন না হলে ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করা পসিবলই নয়। তো এখানেই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম শেষ হচ্ছে। এরপর আয়নিক ইকুইলিব্রিয়াম আছে, আমি দেখি স্টার্ট করবো কিনা আজকে আর স্টার্ট করবো না আমি।